নমস্কার। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দ্বিতীয় দিনে রাজ্যের একাধিক জায়গায় কিছু ঘটনা ঘটেছে। কেউ শাসকের দিকে আঙুল তুলেছেন, আবার শাসকের তরফে পাল্টা আঙুল তোলা হয়েছে বিরোধীদের দিকে। কোনো জায়গায় শাসক আক্রান্ত হয়েছেন, কোনো জায়গায় বিরোধীরা আক্রান্ত হয়েছেন। আক্রমণ, প্রতি আক্রমণ, আক্রমণ, পাল্টা আক্রমণের ঘটনা ঘটেছে। সবকটি জায়গার ঘটনার নিরিখে আপাতত আরক্ষা প্রশাসন কঠোর থেকে কঠোরতম ভূমিকা গ্রহণ করেছে সে দৃষ্টান্ত নেই। পুলিশি ব্যবস্থা নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ, এবং আজ যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, ধর্মনগর, বিশালগড়, বাকি সব যে ঘটনাগুলো সামনে এসছে, বিলুনিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তার নিরিখে পুলিশ এখন পর্যন্ত কঠিনতম সিদ্ধান্ত নিতে পেরেছে, তার দৃষ্টান্ত আরক্ষা প্রশাসন কিংবা বলা যেতে পারে সদর পুলিশ কার্যালয় থেকে জানানো হয়নি। যে কয়েকটি ঘটনা ঘটেছে তার নিরিখে রাজনৈতিক দলগুলো, নেতৃত্ব, সংশ্লিষ্ট মহকুমা, জেলা এবং রাজ্য স্তরে ডিজিপির দ্বারস্থ হয়েছেন। তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, এবং কোথাও কোথাও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিডিও কার্যালয় তথা রিটার্নিং অফিসার কার্যালয়গুলোতেও রীতিমতো আধিকারিকরা, কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা তাদের অভিযোগের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে যখন রাজ্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেছে, তারপরে থেকে পৃথক পৃথকভাবে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকরা সাংবাদিক সম্মেলন করে বিস্তৃত জানাচ্ছেন। আশা করা যাচ্ছে সেদিক থেকে তাদের বক্তব্য অনেকটা এরকম যে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, এবং সেদিক থেকে আশা করা যাচ্ছে যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাকে বলা যেতে পারে সুসংগঠিত করে নিরাপত্তাকে মানুষের কাছে সুনিশ্চিত করার অঙ্গীকারবদ্ধ আরক্ষা প্রশাসন তথা রাজ্যের নির্বাচন কমিশন। সেদিক থেকে বিরোধীরা কী বলল সেটা তাদের বিষয়, শাসকের তরফে পাল্টা কী বক্তব্য, পাল্টা কী জবাব, সেটাও তাদের বিষয়। আপাতত আপনারা যারা চারদিক থেকে এই অনুষ্ঠান শুনছেন, বিভিন্ন জায়গা থেকে শুনছেন, রাজ্যের বিভিন্ন নির্বাচনী ক্ষেত্র থেকে আপনাদের কাছে আমরা বিষয়গুলো উত্থাপন করেছি, তাদের কাছে বলছি যে ঠিক এই সময়ের মধ্যেও একটা জোর কদমে রাজ্যের শাসক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণার জন্য প্রস্তুতি নিয়েছে। আপনারা প্রত্যেকে জানেন কুশাবা ভবনের ঊর্ধ্বদ্বার বৈঠক চলছে, এবং সেই বৈঠকে প্রার্থীর নামগুলোতে স্ক্রুটিনি চলছে। মুখ্যমন্ত্রী, রাজ্যের সাংসদ সহ অন্যান্যদের উপস্থিতিতে এই বৈঠক থেকে যে কয়েকটি বিষয় সেখানে গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে যে সর্বশেষ সব কিছুর পর সেখানে প্রার্থী তালিকা শাসক দল ঘোষণা করবেন। খুব সম্ভবত মণ্ডল স্তরে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা হবে, সাংগঠনিক জেলা স্তরে পঞ্চায়েত সমিতি এবং খুব সম্ভবত জেলা পরিষদের আসনগুলোর প্রার্থীদের নাম রাজ্যে অর্থাৎ প্রদেশে ঘোষণা করা হতে পারে। আপাতত সেভাবেই এগুচ্ছেন নেতৃত্ব, অনেকটা তাই বলছেন, সূত্র তাই বলছে, যদিও বাকি বিষয়গুলো আমরা সেভাবে উত্থাপন করতে পারছি না, এই কারণে যে এই অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের প্রত্যেকের কথা বলা অনুষ্ঠান। এবং আপনারা চারদিক থেকে যে কয়েকটি বিষয় প্রায় সময় দেখেন বা বলা যেতে পারে আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেন, সেদিক থেকে এই সময়ের মধ্যে প্রত্যেক রাজনৈতিক দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী আবহ কেমন, পরিস্থিতি কেমন, শাসক বিরোধী বিরোধীদের যে অভিযোগ রয়েছে শাসকের খণ্ডন ইত্যাদির বিষয়ের বাইরেও আপনি একজন সচেতন নাগরিক, আপনার কাছে অভিজ্ঞতা আছে, আপনি কেমন মনে করছেন কিভাবে কাটতে পারে এই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন? আপনি যে আশঙ্কা করছেন তাই হবে, নাকি আপনার মতন করে যদি বক্তব্য থাকে যে বোধহয় নির্বাচন কেন্দ্রিক ভাবনায় দুর্বৃত্তরা সেখানে সক্রিয় হয়ে উঠেছে? কয়েকটি জায়গার দৃশ্য যদি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, তাতে কেউই রক্ষা পায়নি, আক্রান্ত হয়েছেন, গাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে মানুষকে শুধু আক্রমণ করা হয়েছে এমন নয়, রাজনৈতিক দল হিসাবে কেউ যদি রাজনৈতিক দলের সামনাসামনি আসেন, সামনের সারিতে থেকে রাজনীতি করেন, তার উপর আক্রমণ হয়েছে এমন নয়। সাধারণ মানুষ রীতিমত বেশ কয়েকটি জায়গায় আতঙ্কিত। বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা, আক্রমণ, প্রতি আক্রমণ, মামলা, পাল্টা মামলা ইত্যাদির বিষয়গুলো একটা ধারাবাহিকতা থাকলেও আপনার মতন করে আমার মতন করে যে কয়েকটি বিষয় সেখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, সেদিক থেকে বোধহয় খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা হলো এই সময়ের মধ্যে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী ব্যবস্থাকে জোরালো করা।
পশ্চিম ত্রিপুরা জেলা শাসক সাংবাদিক সম্মেলন করেছেন, তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। সেদিক থেকে বোধ হয় এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সময়ের মধ্যে। আপনাদের প্রত্যেকের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। আপনারা সংশ্লিষ্ট বিষয়গুলো জানার চেষ্টা করেছেন, কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, সেদিক থেকে আপনারা প্রতিক্রিয়া দেবেন। নানা জায়গা থেকে আপনারা এই অনুষ্ঠান শুনেন এবং অবশ্যই নির্বাচনী সময়ে বা নির্বাচনের এই প্রাক মুহূর্তে মনোনয়নপত্র দাখিলের দ্বিতীয় দিনে যে ট্রেডিশন চলছে তা নিয়ে হয়তো আপনাদেরও মতামত রয়েছে, আপনারা কথা বলবেন, প্রতিক্রিয়া দেবেন। আমরা কিছু বক্তব্য শুনি। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। দ্বিতীয় দিনে ট্রেডিশন, কিন্তু আসলে দেখেন এই সরকার আসার পরে যে ট্রেডিশন তৈরি করে গিয়েছে কিন্তু এটা এখনো বন্ধ হয়নি। আমরা প্রায় সময় কথা বলি, কারণ রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার কিন্তু বিজেপি সরকারের ধারার নেতৃত্ব রয়েছে, কিন্তু গণতন্ত্র মানে না, গণতন্ত্রকে বিশ্বাস করে না। আমরা গতকালকেও বলেছিলাম বাম পিরিয়ডে ত্রিপুরা রাজ্যে বহুত বিজেপির পদ্ম ফুটেছে, টিএমসি পঞ্চায়েত দখল করেছে, কিন্তু বামপন্থীরা কখনো বাধা বিঘ্ন ঘটেনি। কিন্তু গণতন্ত্র মানুষের প্রতি বিশ্বাস, কিন্তু বিজেপি সরকার মানুষের প্রতি বিশ্বাস রাখতে পারেনি, কারণ তাদের মনের একদম দুর্বল। কারণ দুর্বল একটা বাংলা ভাষা আছে, ডেনা ভাঙ্গা হাসে বললে শিয়াল স্বপ্ন দেখে। কিন্তু আসলে এই সরকার মানুষের প্রতি যদি বিশ্বাস থাকতো, তাহলে যদি সারা ত্রিপুরা রাজ্যে 6 বছর 7 বছর রানিং এর মধ্যে যদি ভালো কাজ করে, তাহলে তাদেরকে ত্রিস্তরীয় পঞ্চায়েতে আবার পুনরায় ক্ষমতা বসাবে, ক্ষমতা ধরে রাখবে এবং মানুষের সাথে কাজ করবে। বিরোধীরা যখন প্রার্থী দিতে যাবে তাদের উপর আক্রমণ, পথচারী আক্রমণ। আসলে দেখেন এই ত্রিপুরা যে আমরা ত্রিপুরের মাধ্যমে বলতে চাই, ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা হিসেবে আছেন এখন জিতেন বাবু বিধানসভায় ঝড় তুলতে হবে এবং সারা ভারতবর্ষে সংসদ নির্বাচনে রাহুল গান্ধী রয়েছেন। এই ত্রিপুরা রাজ্যের বিষয়টা যাতে জোরালো ভাবে নির্বাচন একদম 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে ধরনের ট্রেডিশন তৈরি করে রেখেছে বিজেপি সরকার, পূর্ণাঙ্গ ভাবে যাতে একদম বিধানসভা থেকে একদম সংসদ পর্যন্ত সেটা করতে পারে। মানুষের যে অধিকার, ত্রিপুরা রাজ্যের যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, 25 বছর 30 বছর যে অধিকারটা ছিল, মানুষের উৎসবের মেজাজে ভোট দিয়েছিল, কিন্তু সেই উৎসবের মেজাজে এখন দুঃখের মেজাজ চলছে। কারণ ভোট আসলে মনে হয় সারা ত্রিপুরা রাজ্যের মানুষের একটা দুঃখ দশার মধ্যে এসে পড়েছে। কিন্তু ভোট কেন্দ্রে ভালো মানুষ যাওয়ার পথও কিন্তু ভয় পাচ্ছে। যারা রাজনৈতিক দল করছে তারা তো পাচ্ছে, কিন্তু আসলে সাধারণ মানুষও পাচ্ছে। আমরা ত্রিপুরের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আবেদন করবো, ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো যে আপনার যেসব স্বরাষ্ট্র দপ্তরে যে সিআরপিএফ পিএসআর বাহিনী ত্রিপুরা রাজ্যে ব্যবহার করছে, কিন্তু তারা এখনো কোনো কাজ করছে না। তাদের সামনে আক্রমণ আমরা দেখলাম রাজনগরের মাধ্যমে, কিন্তু সাধারণ মানুষও আটকে পড়ে গিয়েছে রাস্তা অবরোধের মাধ্যমে। কিন্তু সাধারণ মানুষও কিন্তু এই যে বিজেপির সন্ত্রাসের মুখে পড়ে গিয়েছে। সর্বশেষ লাস্ট পর্যন্ত বামপন্থীরা যখন তাদের রাস্তা না পেয়ে তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। যখন রাস্তা অবরোধ করেছে তখন সাধারণ মানুষ যারা গাড়িতে রয়েছে, যারা বাইকে রয়েছে, তারাও কিন্তু অসুবিধা হয়েছে। কিন্তু বামপন্থীরা তো আর পথ নেই রাস্তা অবরোধ ছাড়া। কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের যারা রয়েছেন অফিসাররা, কিন্তু অফিসারের সামনে কিন্তু আক্রমণ, কিন্তু তারা একটা লাঠিও ব্যবহার করতে পারেনি। কিন্তু এই রাজ্যে নির্বাচন ঘোষণার পর থেকে তো একটা যে কোনো লাগু থাকে নির্বাচন, কিন্তু সেটা কিন্তু আসলে প্রয়োগ করেনি। এই পুলিশ প্রশাসনও কিন্তু বিজেপি হয়ে কাজ করছে, আমরা সেটাই আমরা মনে করি। কারণ আমরা দেখি, সেটা আরো দেখবেন, আমরা আগেও বলেছিলাম, কারণ বিরোধী ত্রিপুরা রাজ্যে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে দিতে পারলেও কিন্তু ভারীঘর কিন্তু না। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো স্যার, বলছিলাম যে এই যে হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো স্যার, বলছিলাম এই যে আজকে দেখলাম আপনাদের এই মিডিয়ার মাধ্যমে দেখলাম এই গাড়ি ঘোড়া ফেলে দিচ্ছে, গাড়ি ঘোড়া ফেলে দিচ্ছে, তারা নমিনেশন দাঁড় করতে দিচ্ছে না। তাহলে কিভাবে চলতে থাকলে দেশটা চলবে? জনসাধারণ ভোট দিতে যাবে, যাকে খুশি তাকে দেবে, তাহলে তাদের আপত্তি কোথায়? নিশ্চয় তারা বয়ে আছে।
তারা তো ভোট পাবে না। ত্রিপুরা রাজ্যে যতগুলো রাস্তা আছে আমার মনে হয় না এই সরকার চলছে যে এরা ঠিকভাবে ঘুরিয়ে দেখছে, সব রাস্তায় ভাঙা। একটা সাইকেল যদি আমরা কিনি শোরুম থেকে, আগে দিয়ে ট্যাক্সটা নিয়ে নেই। লজ্জা লাগে না? লজ্জা লাগে না তাদের কাছে? রাস্তাগুলো ভাঙা, সাইকেল চালাতে পারে না, তারপরে তাদের কাছে লজ্জা থাকা দরকার আছে। তারা আবার কিন্তু বাহিনী মতন মানুষের বাড়িঘর ভাঙে, গাড়ি ঘোড়া ভাঙে, নির্বাচন আইনি তারা উন্নয়ন করতে পারে না। হ্যাঁ, এখন তো সোনামুড়া দিয়েও টাকা আসছে বলে। আমার নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? কিছু দুষ্কৃতী রেমন মিয়া, টিটু আহমেদ, তারপরে ওই রাউতলা সুতা মিয়া, তারা অনেকে ডাইরেক্ট গাড়ির মধ্যে আক্রমণ, গাড়ি ভাঙ্গা সাঙ্গা হেরে মাইরা টাইরা রাউতলের আর আমরা দুইটা ভাগে গেছি উনার সাথে। হ্যাঁ, বলুন। এই জন্য দ্বিতীয় দিনেও সেই এডিশন মানে নমিনেশন প্রত্যেক দিনে যা হইব। কারণটা হইল কি, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলছেন 10% সিট ওনার লাগবে। 10% সিট পাইতে গেলে তো নর্মাল ওয়েতে ভোট বা সুন্দরভাবে ভোট হলে হইব না। কাজে নমিনেশনে জমা দেওয়া বন্ধ করে দেবে। অ্যাডমিনিস্ট্রেশন যে কি পদ্ধতি দিল না, যে সিট দেখা ঘন্টার পর ঘন্টা একটা রাস্তাতে আসতে হয়ে যাচ্ছে। ইলেকশন না করে সবগুলো নিয়ে নিজেই হয়েছে। ইলেকশন নিতে তো খান, ভালো থাকবেন, চলছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সঙ্গী কুমার দাস বিমানের পক্ষ থেকে বলছি দাদা। হ্যাঁ, বলুন। আমি আপনার মাধ্যমে বার্তায় পৌঁছাতে চাইতেছি। মোহন বাবুজি ভাগবতজি উনি যে মলয়নগরে ওনার যে একটা কেন্দ্র করছে জানেন, RSS সংগঠনের একটা বিশাল জায়গা নিয়ে উনি ওইখানে মস্তান পোষণের জন্য ওইখানে ঘর বানাইছে। এবং মস্তান পোষটাছে আমরা ঘরে ছেলেমেয়ে নিয়ে ST SC OBC মাইনরিটি লোকের, মাইনরিটি যায় না, SC ST OBC জেনারেল কাছে লোককে নিয়ে পোষটাছে। তার উদ্দেশ্যটা কি? তাই এটা বলেন তো, উদ্দেশ্য কি? এবং ওইখান থেকে ট্রেনিং নিয়ে আয়া আজকে আমরা ছেলেরা বিমুখগামী হইতেছে, আমরার উপর অত্যাচার করতেছে, আমরাও বিমুখগামী হইতেছি। এই প্রশ্নটা কি নেতারা আজকাল যে নেতারা বিরোধী দলের এরা তো মানিক সাথেও কোনোদিন কত জিজ্ঞাসা করতে সাহসই পাইব না। কিন্তু মানিক বাবু যারা আছে বিরোধী দলের, CPM এর যারা আছে, কংগ্রেসের, তৃণমূলের, ওরা কি প্রশ্ন রাখতে পারবে মোহন ভাগবতের জন্য? আপনি দেখেন প্রকাশ্য ভাবে আমরা মাইক দূর করার জন্য সে এখানে সংগঠন বিভিন্ন জায়গায়, ত্রিপুরা রাজ্যে অনেক জায়গাতে করছে, সারা ভারতবর্ষে সে এরকম ভাবে RSS এর সংগঠন করছে। RSS মানে কি? রাষ্ট্রীয় স্বয়ংসেবক। কোন দেশে নিজের দেশের স্বয়ংসেবকের দরকার পড়ছে? মোহন ভাগবতের এত কি প্রয়োজন ছিল ভারতবর্ষের যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক বানাতে? বানাক না, উনি যদি পারেন, উনি ব্রাহ্মণ সমাজ নিয়ে খুব ভালো করে বানাক, আর আমরা লোক লড়াইটা করুক, দেখো কত দানে কত চাল। তো আমি বলছি এই জিনিসটা বার্তাটা এটাই পৌঁছতে চাইতেছি। বিরোধীরা এই ছেলেবেলার তো টার্গেট মানে এই সমস্ত বন্ধ করার জন্য অনুরোধ করবই, এবং পাশাপাশি ওনারও জানাই দেন যাতে মন ভাগবতীরা যাতে জানাই দেয় যে এই সমস্ত বন্ধ করা হোক, ওনারা জিজ্ঞাসা করো। এই পরিণামটা ভয়ানক পরিণাম। ওরা সংগঠন বানানোর জন্য যত বিভ্রান্তি সৃষ্টি করবে তত তাদের পেছনে লোক থাকবে,
আর তারা যে লুটপাট কোনো দিকে কি বন্ধ রাখছে? সারা ভারতবর্ষে লুটপাট চলছে। তাদের মন্দির ঠিক আছে, তাদের আশ্রম ঠিক আছে, তাদের আশ্রমের ব্যবসা ঠিক আছে, হোটেলের ব্যবসা ঠিক আছে, সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য ঠিক আছে, স্কুলের ব্যবসা ঠিক আছে, স্টুডেন্টের ব্যবসা ঠিক আছে, হসপিটালের ব্যবসা ঠিক আছে। না, আমাদের কি আছে? আমাদের লোকের কে যাবে মন্দিরে সেরে বুঝাইতো? আমরা এতদিন ধরে আপনার সঙ্গে কথা বলতেছি, ত্রিপুরা রাজ্যের ছেলেপেলেরা ওবিসি জেনারেল মাইনরিটি, এরা কি একদম বুঝতে চেষ্টা করে না? বুঝলেও বুঝবে না এরা। কজন ইনজুরি হয়েছে? কজন আপনার ইনজুরি হয়েছে? প্রায় 3 জনের মতো। কারা কারা মারছে? মারছে আশিক মিয়া, তারপরে চিরঞ্জিত দেবনাথ, বিদ্যুৎ সরকার। এখন কই রেফার করছে? তাদের জিবি রেফার করছে। কারা করছে চিনতে পারছেন? লেমন মিয়া। তারা কোন দলের? কংগ্রেসের দলের। কংগ্রেস দলের? হ্যাঁ, কংগ্রেস। মানে রাজনীতি নিয়ে? রাজনীতি ইস্যু নিয়ে মনে হয় এটা হচ্ছে। আমরা বুঝতে পারি না সঠিক। আমরা কামতারা গেছিলাম, কামতারা আইতেছি রাস্তার মধ্যে। আমাদের অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে এই পার্টি অফিসটা আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল। পাশাপাশি আজকে বিজেপি দল ভেঙে আরও অন্তত শতখানেক লোক আমাদের দলে যোগদান করার একটা প্রোগ্রাম কর্মসূচি নেওয়া ছিল আগের থেকে। বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনী জেমস হক, ফিরদৌস মিয়া, ওদের মাইনরিটি মোর্চার বোধহয় মণ্ডল সভাপতি, ওদের নেতৃত্বে দীপ্তনীল সরকার এবং আরও অনেকে মিলে প্রায় 20-25 জন 30 জন মিলে এরা এই রাস্তাটা অবলম্বন করে, এটা কোথা থেকে এসছে? কামথানা রাস্তা দিয়ে এসে আমাদের অফিসটা এরমভাবে ব্যানার ফ্যানার ছিঁড়ে চেয়ার টেবিল ভেঙে ভাঙচুর করে দিয়েছে। ভাঙচুর করে মহিলার গায়ে হাত দিয়েছে, যিনি এই এলাকার প্রধান এবং কিছুদিন আগে কংগ্রেস দলে যোগদান করেছেন, ওনার গায়ে স্পর্শ করেছে, শ্লীলতাহানি করেছে এবং আমাদের কিছু এখানে যারা আমাদের কর্মী সমর্থক ছিল তাদেরকে আক্রমণ করেছেন। তারা ভয়ে পালিয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচন সন্নিকটে, শাসক দল জানে তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে। বিশালগড়ে অধিকাংশ পঞ্চায়েতে একটা ওয়ার্ডেও বিজেপি প্রার্থী এবার জয়ী হবে না। এইটা জেনে হায়নাদের মতো এরা আক্রমণ শুরু করেছে নিরীহ মানুষ এবং আমাদের কর্মীদের উপরে। আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার চাইছি। দোষীদেরকে যদি 24 ঘন্টার মধ্যে আপনারা গ্রেপ্তার না করতে পারেন এবং উপযুক্ত শাস্তি প্রদান না করতে পারেন, তাহলে এই পরিস্থিতি যদি আরো ভয়াবহতার দিকে যায়, এর জন্য রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন দায়ী থাকবে। এর জন্য আমরা দায়ী না। আমরা আর কত মার খাবো? মার খেতে খেতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। এখন দিল্লিতে ওদের সরকার নেই, পুলিশ যা খুশি তা করতে পারে না, পুলিশ মিথ্যে মামলা নিতে পারে না। এটার একটা বিহিত হবে এবার। আমাদের পার্টি অফিস এর আগেও 2023 নির্বাচনের আগে আমাদের পার্টি অফিসে অগ্নিসংযোগ করেছে, আমাদের উপর পুলিশ টিয়ার গ্যাস সেল এবং বুলেট নিক্ষেপ করেছে। তার অঙ্গুলি হেলনে এই দলদাস পুলিশ, ওদেরকে আমি একটা শ্রেণীর পুলিশ দলদাস হয়ে কাজ করছে, ওদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে এটা কিন্তু শেষ না। এই অরবিন্দনগর পার্টি অফিস ভাঙ্গাটা একটা শুরু হলো, সূত্রপাত হলো। পঞ্চায়েত নির্বাচন যদি আপনারা সুষ্ঠুভাবে করতে না দেন, তাহলে কিন্তু আমরাও কিন্তু রুখবো। সমস্ত সন্ত্রাস আমরা রুখার মতো ক্ষমতা রাখি। বিশালগড় আমরা সমস্ত যে কোনো ধরনের সন্ত্রাসমূলক আচরণ আমরা রুখার মতো ক্ষমতা রাখি। যদি পুলিশ প্রশাসন না পারে, তাহলে পুলিশকে হাতে চুরি পরিয়ে বসে থাকতে বলুন। আমরা সাহায্য করব বিজেপির দুর্বৃত্তদেরকে। আজকে বলে গেলাম এখানে। আমাদের তো মানে সব গাড়ির শ্রমিক আমাদেরই, হোক প্রাইভেট হোক আর কমার্শিয়াল হোক, আমাদের শ্রমিক। ওরা একজন গিয়েছিল ওর বোনের বাড়িতে গাড়ি নিয়ে, বলে বেড়াতে গেছিল, আসার সময় রাস্তাতে দৌড়িয়ে মারপিট করেছে। বললে কী যেন বলতে পারো না, ওরাও বলতে পারো না কেনার জন্য মারপিট করলো। আর আরেকজন ড্রাইভার আমাদের কমার্শিয়াল গাড়ি চালায়, ও স্ট্যান্ডার্ড ড্রাইভার, উনি গেছিলেন একটা ওই কীর্তন চৌধুরী এখানে একজন বাড়িতে। ওরা ওই
দেওচরা থেকে ওনার কোথা থেকে ওরা কীর্তনার মানে কয়েকজন নিয়ে যাচ্ছিল। কীর্তনার দিয়ে আসার সময় ওরা রাস্তা মধ্যে ধরে বলছে তুমি কোথা থেকে আসছো, মদ দিয়ে ডাক্স, ওরা ডাকছে অলরেডি ডাক্সটা এগুলা ডাক্স নিয়ে রাস্তার মধ্যে বিভিন্ন করে ওরা গাড়ি নিয়ে আছে, টাকা পয়সা যা পকেট থেকে নিয়ে গাড়ি ওরে নিয়ে বাড়িতে ঢুকে দিচ্ছে। দোকানে করে ওরা ঘরে তালা মেরে আছে, বলে আর পয়সা কত আছে, 5,000 ছিল পকেট থেকে সব নিয়ে গেছে। আর ওরা মারপিট করছে, বলছে যে তুমি এখানে যা আছে আরও পয়সা কোথা থেকে আসে পয়সা তো। এগুলো ডাক্স খায়, এগুলো রেকর্ড আছে এরকম। আর এগুলো শুনেছি আমরা এখন শুনেছি এগুলা বলে বলছে ওই কংগ্রেসের সিপিএম করে ওরা শুনছি এগুলো সবসময় ডাকছে থাকে এরকম নেশা বলে ওরা রাস্তাঘাটে বিভিন্ন বিশৃঙ্খলা করে। আজ থেকে না ওই পাড়ার মানুষে বলে এগুলো চরিত্র ধরে নেই। আস্তা পাড়ার যে এলাকার মানুষগুলো আছে না, এরা অতিষ্ঠ হয়েছে এই 4-5 ভাই। হ্যাঁ, আমি আগরতলা বলছি। আজকে যে পঞ্চায়েত নির্বাচনের জন্য যে এই যে ঘটনা, এই ঘটনার জন্য যে মানে করেছে বিজেপি দুর্বৃত্তরা, গুন্ডা বাহিনী, উনি মানে ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী, উনি কি দেখেন না এগুলি করেন না? তাহলে বলুন তাদেরকে আমরা রুখবো এইভাবে কংগ্রেস সিপিএম আমরা এক হয়ে তাদেরকে রুখবো, হাড্ডি উড্ডি ভেঙে দেবো ওদেরকে, সানার জাত ওগল রে, তার বাচ্চা ওগল। আমরা এই অনুষ্ঠান থেকে প্রত্যেকের কাছে একটি অনুরোধ করি, এমন কিছু কথা বলবেন না লাইভ অনুষ্ঠানে যে গোটা আয়োজন নিয়ে কেউ প্রশ্ন তুলবেন, গোটা আয়োজন নিয়ে কারোর তরফে হয়তো আপনাদেরই কথাবার্তা নিয়ে পাল্টা জবাব থাকবে। আমরা সাধারণত বলি যে এই অনুষ্ঠান যেহেতু লাইভ অনুষ্ঠান, এডিট করার কোনো সুযোগ নেই, সবার কাছ থেকে সহযোগিতা আমরা চাই। নমস্কার, কি বলছেন? নমস্কার, বলছিলাম। হ্যাঁ বলুন। আসলে বিভিন্ন অন্ডারের মাধ্যমে আমরা রাজ্যের জনগণ কি একটা আশা করতে পারি যে এইবার নির্বাচনে যে এলাকায় গন্ডগোল কম হবে সেটা পাই দেওয়া যাবে, সেটা 1 টাকা হোক আর 1000 টাকা হোক, এই গ্রামটাকে আমরা পুরস্কৃত ঘোষণা করবো। এই গ্রামের মানুষ ধর্ম নির্বিশেষে মানুষের জন্য থাকবে, একটি অফিসে থাকবে সব দল, চা খাবে, জল খাবে। নমস্কার, কে বলছেন? হ্যালো, ভাই 4-5 ভাই, ওর বাবা আগে মদের ব্যবসা করতো, এর 4 ভাই এলাকার মানুষকে অদৃষ্ট করে চলেছে। নাম জানেননি তারা? ওরা নাম সঠিক বলতে পারবো না, ওরা নাম তো ওই গাড়ির আপনি বিষয় বলতে পারবে। এর শুনেছি ওই প্রধান নাকি ওনারকে মারপিট করেছে। ওরা গিয়েছিল যে ওরা দেখে আমার ড্রাইভারকে মারপিট করেছে, ওরাকে সাহায্য করার জন্য ওরা মারপিট করেছে। কোন সংগঠনের সাথে যুক্ত আছে? আমাদের বিএমএস সঙ্গে যুক্ত, ওরা তো শ্রমিক তো। আর বিএমএস মানে হোক প্রাইভেট গাড়ি চালক আর হোক কমার্শিয়াল হোক রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি যাই হোক না, সব তো বিএমএস এর আন্ডারে। তাই আমরা বিএমএস তো ওর পাশে যেতে হয়, কিন্তু শ্রমিক আমাদের, আমরা তো ওরাই সংগঠন, আমরা তো শ্রমিক নিয়ে সবগুলো কাজ করি, তাই আমরা ওদের পাশে থাকতে হয়। ওই হাইওয়েটা করছে জানি আলকাপুরের দিকে, হাইওয়ের দিকে বাবাসার জমি আর কি, রাগনা দিকে, আমার বাসার চন্দ্রপুর। আমার মায়ের ফোন করছে, বলছে কিছু বাজার নিতে আমার কী করে, আবার তো আমার উল্টা আইতে লাগবো, আমি বুড়োয়াকান্দির যে লিঙ্ক রোডটা আছে এদিকে আমি ঢুকছি, আমি আইতাছি, হঠাৎ কইরা 10-12 জন মানুষের আটকাইছে আমার, আমি তো দাঁড়াইছি, হঠাৎ কইরা আমার গ্লাসে মাইদা খুব সবটি গ্লাস ভাঙিয়েছে। চিনি না তো। তারপরে আমি নিজের প্রাণ বাঁচাই আমি আই গেছি। তোমার নাম? রাজদীপ ভট্টাচার্য। বাসা কোন জায়গায়? চন্দ্রপুর, দেশবন্ধু রোড। ছিল যে আমাদের তো মানে সব গাড়ির শ্রমিক আমাদেরই, হোক প্রাইভেট হোক আর কমার্শিয়াল হোক আমাদের শ্রমিক। ওরা একজন গিয়েছিল ওর বোনের বাড়িতে গাড়ি নিয়ে, বলে বেড়াতে গেছিলো, আসার সময় রাস্তাতে দৌড়িয়ে মারপিট করেছে, বললে কী যেন বলতে পারবো না, ওরাও বলতে পারবো না কেনার জন্য মারপিট করলো। আর আরেকজন ড্রাইভার আমাদের কমার্শিয়াল গাড়ি চালায়, ও স্ট্যান্ডার্ড ড্রাইভার, উনি গিয়েছিলেন একটা ওই কীর্তন চৌধুরী এখানে একজন বাড়িতে করে, ওরা ওই দেওচরা থেকে ওনার কোথা থেকে ওরা কীর্তনার মানে কয়েকজন নিয়ে যাচ্ছিলো। কীর্তনার দিয়ে আসার সময়
ওরাকে রাস্তা মধ্যে ধরে বলছে তুমি কোথা থেকে আসছো, মদ খেয়ে ডাক্স খেয়ে, ওরা ডাকছে অলরেডি ডাক্স খায়, এগুলা ডাক্স খেয়ে রাস্তার মধ্যে বিভিন্ন করে ওরা গাড়ি নিয়ে আছে, টাকা পয়সা যা পকেট থেকে নিয়ে গাড়ি ওরে নিয়ে বাড়িতে ঢুকে দিয়েছিল। দোকানের উপরে ওরা ঘরে তালা মারা আছে, বলে আর পয়সা কত আছে, 5,000 টাকা ছিল, ওর পকেট থেকে সব নিয়ে গেছে। আর ওরা মারপিট করছে, বলছে যে তুমি এখানে যা আছে আরও পয়সা কোথা থেকে আসে, পয়সা দাও। এগুলো ডাক্স খায়। বাড়ি আলকাপুর গেছি, এখানে বাসাতে দিলাম, ওই হাইওয়েটা করছে জানি। হ্যাঁ বলুন। আপনারা স্ক্রিনে এবং বিভিন্ন দল যে আমরা যা দেখি, এই যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচন সঠিক হইতে পারবো এই কথাটা আমরা আগেও বলছিলাম যে এই নির্বাচনটা সঠিক নির্বাচন কমিশন। এখন যদি আমরা বলি এই প্রশাসনটা নির্বাচন কমিশনের হাতে এখন তো বলা যাচ্ছে, তাইলে নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করতেও চায় না এবং করাইতেও চায় না, তার নির্বাচন কমিশনের দলের কাছে পরিণত হয়েছে বলে আমরা মনে করি। কারণ বিডি অফিসের ভিতরে আক্রমণ হয়, রাস্তায় আক্রমণ, মনোনয়নপত্র ছিনে আনে, এগুলা দেখো না দেখার ভান করে থাকে। তাইলে এখানে নির্বাচন কি প্রয়োজন আমরা মনে করি, যে নির্বাচন কমিশন যদি নির্বাচন করাইতে না পারে, আমি মনে করি নির্বাচনের কমিশনের উচিত দায়িত্ব নিয়ে যে না আমি ব্যর্থ এই কথা কইয়া সেই নির্বাচনটাকে বয়কট করে দেওয়া, না হইলে সেই দায়ভার কিন্তু নির্বাচন কমিশন এই কলঙ্কের যারও মাথায় নিয়ে নির্বাচন কমিশন দায়িত্ব থেকে। কিন্তু আমরা দেখলাম কিন্তু নির্বাচন কমিশন তা ভূমিকা পালন করে না, যার ফলে আমরা বলতে আসলে নির্বাচনটা প্রশাসনে পরিণত হইতেছে। সেটুকুই বললাম। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কুমার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। এখন প্রথম দ্বিতীয় যতদিন মনে করুন পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হচ্ছে না, চলবে, ধারাবাহিকভাবে চলবে। এটা আমি পূর্ব থেকেই বলেছিলাম। কারণ নির্বাচন কমিশন হলো সাংবিধানিক পদ, সাংবিধানিক সংস্থা। ওনারা যখন পক্ষপাত দুষ্ট হয়ে যায় তখন চলবে, এটা স্বাভাবিক। গণতন্ত্রে কয়েকটা সংস্থা আছে সাংবিধানিক সংস্থা, এরা সংবিধানের শপথ নিয়ে এই সংস্থা মানে পদাধিকারী হয়, মানে পদে বসে। ওনারা আগে বসে পক্ষপাত দুষ্ট হবে, তো এটাই স্বাভাবিক। আজকে দেখলাম বিশাল করে যদি প্রায় বর্মন হুঁশিয়ারি দিয়েছেন, ঠিক আছে উনি পারবেন, হয়তো উনার পিতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, উনার ভাই বর্তমান বিধায়ক, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, প্রাক্তন বিরোধী দলের সভাপতি ছিলেন, পিসিসির প্রেসিডেন্টও ছিলেন, ওনাদের একটা দাপট থাকতে পারে। কিন্তু বিশাল গণ না তো, সারা ত্রিপুরা তো অনেকটি মানে পঞ্চায়েত আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে। ভাবে লড়াই করলে আমি তো আপনাদের ওই যেদিন ঘোষণা হচ্ছে সেদিনে বলেছি যে নিরপেক্ষতা বজায় রাখুক, উৎসবের নামে ভোটও, মানে শাসক হোক বিরোধী হোক সবাইকে ভোটদানে উৎসাহিত করুন, মানে দুর্গা পূজার মতন বা যে ধর্মের যে বড় উৎসব সেই উৎসবের মতন যেন ভোটদান গ্রহণ করা হয়। তখন তো মনে করবেন যে গণতন্ত্রের সাফল্য হবে, নাহলে এটা কিসের গণতন্ত্র? কালকে দেখলাম অনেকে বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী হাসপাতালে এইসব অনেক কিছু হচ্ছে, মুখ্যমন্ত্রী 100 আর একদম ফালতু কথা, মুখ্যমন্ত্রীর কথা একদম ফালতু। উনি ভোটের আগে কিভাবে বলতে পারে 100% সফলতা অর্জন করতে হবে? এটা জনগণ বলবে, ভোটটা ছাড়া বলবে। পঞ্চায়েতের যারা মনোনীত হয়েছেন তারা নির্বাচিত হলে পরে মানে বোঝা যাবে কার কতটুকু মানে জন গ্রহণযোগ্যতা আছে। তো এটা তো উস্কানিমূলকই আমি বলবো, যে ওটাই বলবো। মানে যাই হোক, রাজনীতি যখন সবাই করতে চায়, যারা উচ্চ শিক্ষিত মেধাযুক্ত ওনারা কিন্তু রাজনীতিতে আসে না। যারা সবাইকে বলবো না, অধিকাংশ যারা আছে দেখবেন মানে মূর্খ, গর্দভ,
ওনারা কিন্তু রাজনীতিতে আসে মানে অল্প সময়ে অধিক কামাইয়ের জন্য। উচ্চ শিক্ষিত যারা তারা কিন্তু আসেন না। দেখুন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, বিভিন্ন উচ্চপদে ইঞ্জিনিয়ার বা বৈজ্ঞানিক হয়, তারা কিন্তু আপনারা প্রশ্ন করবেন তারা রাজনীতির তারা কাছে আসেন। আপনারা প্রশ্ন করবেন কিন্তু রাজনীতির লক্ষ্য রাখে। আপনারা মিডিয়া যদি বলেন মানে সাক্ষাৎকার নেন, না না আমি রাজনীতি ইন্টারেস্ট নেই, বলবে আমাদের প্রধানমন্ত্রীকে কোথাও জানেন না। কিন্তু ওনারাই মানে অশিক্ষিত অর্ধশিক্ষিত ওনারাই কিন্তু দেশ চালায়, রাজ্য চালায়। মানে সবাইকে বলছি না, অধিকাংশ এরকম। তো এটাই হচ্ছে মেইন কারণ। আর বিরোধীরা যদি প্রায় বর্মনকে চিনি, সুদীপ রায় বর্মনের ভাই সমীর প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের, ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন মহাশয়ের ছেলে, উনি পারবেন। সব জায়গায় তো ওনার দাপট আছে, ওনার ভাইয়ের দাপট আছে, ওনার পিতারও দাপট আছে। এখন উনি সমীর রঞ্জন বর্মন এখন আমাদের জীবিত আছে। সব জায়গা তো এরকম দাপট চলবে না। ওনারা যখন মানে ঐক্যবদ্ধভাবে দলীয় রাজনৈতিক ভাবে প্রতিরোধ করেছিল অন্যায়ের বিরুদ্ধে। আর ওই নির্বাচন কমিশন বলছেন এগুলি আপনাদের মিডিয়ায় বলবো না বাজে ভাষায়। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। দেখুন, হ্যালো, হ্যাঁ বলুন। দেখুন এখন কিন্তু ত্রিপুরা রাজ্যে যদি বিরোধী যে ক্ষমতায় আছে তাইলে কিন্তু বিজেপির একটু মুশকিল, কারণ কাজ ছাড়া থাকবে না বিরোধীরা বিভিন্ন দাবি দেওয়া করবে পঞ্চায়েতে কাজের জন্য। এখন যেভাবে চলছে এইটা পরিবর্তন হবে, এই অবস্থাটা পরিবর্তন হবে। রেগার কাজ থেকে শুরু করে সব প্রায় বন্ধের পথে, মাসে একবার হয় না, এই যে একটা অবস্থা। এই কাজেই বিজেপি আপ্রাণ চেষ্টা করবে সারা রাজ্যেই দখল করে রাখার জন্য। এখন বাকিটা হলো বিরোধীরা জোট করে কিরকম সিট দখল করতে পারে, এটার উপর নির্ভর করবে তাদের ভবিষ্যৎ, গ্রামের ভবিষ্যৎ, গ্রাম উন্নয়ন কতটুকু হবে। আমরা তো দেখছি শহর কি উন্নয়ন হচ্ছে, কি কাজ হচ্ছে। বৃষ্টি হলে কমর জল এখনো হয়। বিপ্লব বনমালীপুরে গিয়ে দেখিয়েছিলেন যে সাংঘাতিক কিছু করবেন, আসলে তো কিছুই না। এ কাজেই আর বিজেপি বিশেষ করে কোনো রাস্তাতেই কোনো কাজ নেই, বেকার থেকে শুরু করে সকলেরই সর্বনাশ। এই যে বিজেপি সরকার, কাজেই এখন মানুষের বাঁচার লড়াই। এখন ত্রিপুরা রাজ্যে না, আমার মনে হয় সারা ভারতবর্ষ একই অবস্থা, বাঁচার লড়াই এইটাই জারি থাকবে আমার ধারণা। এই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, একটা কথা হলো নির্বাচন কমিশনার উনি তো বিশাল দায়িত্ব উনি নিয়েছেন, কারণ আজকাল আধুনিক জামানায় নেটেও তো আপনার সাবমিট করা যায়। উনি এই ব্যবস্থাগুলি কেন মানলেন না? তো কেন মানলেন না? এর জন্য উনার বিরুদ্ধে যদি আগামী দিনে কোনো লোকজনের ক্ষতি হয়, মানুষ মারা যায়, উনার বিরুদ্ধে যাতে সবাই নতুন আইনে সব পার্টি, আমার একটা পার্টি আছে, বিমার পার্টি আছে, আমরা একসঙ্গে সিপিএম কংগ্রেস সবাই মিলে ওনার বিরুদ্ধে আমরা কেস করতে চাই। যদি লোকগুলি ক্ষতি হয়, লোকের ক্ষতিপূরণ নিয়ে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, কারণ উনি কেন দলের পক্ষ হয়ে কাজটা করলেন।
আধুনিক জামানা, আজকাল এত সুযোগ সুবিধা আছে, নিরাপত্তা ব্যবস্থা আছে, উনি কেন ইডি গ্রহণ করলো না? তা আমি সিপিএম, কংগ্রেস, তৃণমূল যতগুলি পার্টি আছে প্রত্যেক পার্টির কাছে অনুরোধ করবো, যতখানে মারামারি হবে ওনার বিরুদ্ধে এফআইআর করা থানাতে। এখন তো সব থানাতে এফআইআর করা যায়, ওনার অবহেলার কারণে এই সমস্ত করতেছে। যদি একটা লোক মারা যায় এর জন্য ওনার আর নতুন কেসের আওতায় যাবে আনা হয়, এটাই বলার ছিল। নমস্কার। বাড়ি আলকাপুর গেছি, এখানে বাসাতে যাম, ওই হাইওয়েটা করছে জানি আলকাপুরের দিকে হাইওয়ে, আমাকে ওই হাইওয়ের দিকে বাবাসার জিমুগ আর কি, রাগনা দিকে। আমার বাসার চন্দ্রপুর। আমার মায়ে ফোন করছে, কইছে কিছু বাজার নিতাম আর কি করে। আবার তো আমার উল্টা আইতে লাগবো, আমি বড়ুয়াকান্দির যে লিঙ্ক রোডটা আছে এদিকে আমি ঢুকছি। আমি আইতাছি, হঠাৎ কইরা 10-12 জন মানুষে আটকাইছে আমার। আমি তো দাঁড়াইছি, হঠাৎ কইরা আমার গ্লাসে উঠে আমার এটা খুব সবটি গ্লাস ভাঙি গেছে। চিনি না তো। তারপরে আমি নিজের প্রাণ বাঁচাই আমি আই গেছি আর কি। তোমার নাম? রাজদীপ ভট্টাচার্য। বাসা কোন জায়গায়? চন্দ্রপুর, দেশবন্ধু রোড। আমি তো বড়ুয়াকান্দি পঞ্চায়েতের উপর পঞ্চায়েতে হওয়ার আমার বাড়ি তারা গৌতম বিশ্বাস তারা বাড়ির সামনে দিয়ে আসছে, মানব বিশ্বাস আরও কয়েকজন তারা মিলিয়া আমাদের আক্রমণ করছে এমনভাবে যে কোদাল রয়েছে, বাঁশ রয়েছে, সবটা দিয়া খুব মারাত্মকভাবে আক্রমণ করছে। কোনো মতে প্রাণে পাচ্ছি আমি। আর আমাদের পরে বাঁচানির লাগিয়ে আইছিল আরও 2 জন, আমারও গ্রামের শঙ্কু সজল পাল আর চন্দন মজুমদার, আরও কয়েকজন আইছিল। হ্যাঁ বলছিলাম দ্বিতীয় দিনেও সেই ট্রেডিশন। আসলে তো যতই চেষ্টা করুন আপনারা অনুষ্ঠান করতে পারেন, কিন্তু ট্রেডিশন পাল্টাবে না। তো আসলে ঘটনা আমাদের রাজ্যে কি মন্ত্রিসভা আছে বা মুখ্যমন্ত্রী আছেন কিনা সেটাই আমরা বুঝতে পারছি না। একটা নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেছে, স্বরাষ্ট্র দপ্তর ঘুমিয়ে আছে, মুখ্যমন্ত্রী যে রাজ্যে উনি ঘুমিয়ে আছে। সাদা পোশাক পরে দেখলাম, আপনারা এখনই দেখলাম উনি এসে চেয়ারে বসলেন। সাদা পোশাকের ইজ্জতটা রাখুন না। ওই যেমন গতকালকে একটা দেখেছিলাম অনুষ্ঠান, অখিলেশ যাদব বলছিল যোগীকে, এই পোশাকটা পরেছেন, এই পোশাকটার প্রতি একটু লক্ষ্য রাখুন। সত্যি কথাটা, এই পোশাকটা পরেছেন যখন তখন বলুন। তো আমাদের মুখ্যমন্ত্রীও সাদা পোশাক পরেছে, সত্যিটা দেখছে না উনি। আজকে দ্বিতীয় দিন চলছে, সেই ট্রেডিশনে কি চলছে। আমরা কি ত্রিপুরা রাজ্যে কি জঙ্গলের রাজ হয়ে গেছে? উনি কলকাতা গিয়ে আসার পর এখানে বলছেন এখানে জঙ্গলের রাজ আছিল, ওইখানে কি ভালো রাজ চলতেছে। তো নির্বাচন করণে কি দরকার? নির্বাচন কমিশনার এত টাকা পয়সা খরচা করার কি দরকার? বাজারে যাওয়া যায় না অগ্নিমূল্য জিনিসের, ওই যায় নাম লেখানোর লেগে, মানুষের দেখানোর লেগে, টুপি পরানোর লেগে বাজার রেট করতেছে। এইগুলো তো মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, প্রাণ হয়ে গেছে। কি না মুখ্যমন্ত্রী আসছে যে এটা প্রমাণ করুক কালকে, যাতে এরকম ঘটনা আমরা না শুনি। সবারই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমরা সেটা রাজ্যের বিভিন্ন জায়গার কয়েকটি ঘটনা যেমন উল্লেখ করেছি, ঠিক পুলিশের তরফে যখন সাংবাদিক সম্মেলন করা হলো, প্রত্যেক জায়গায় বলা হচ্ছে বা প্রত্যেকটি সাংবাদিক সম্মেলনে বলা হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যতটুকু খবর শুধু বুথকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করা হয়, কিন্তু এখন রিটার্নিং অফিসার কার্যালয়কে কেন্দ্র করে যে দুর্বৃত্তরা বাসা বেঁধেছে কিংবা ঘাঁটি গেড়েছে, সেখানে এখন পর্যন্ত পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেই। এবং পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে প্রত্যেকের কাছে অভিযোগপত্র জমা পড়েছে বিভিন্নভাবে, এবং শুধু তাই নয়, সরকারিভাবেও অভিযোগপত্র জমা পড়েছে। বহু জায়গায় আধিকারিক কর্মচারীরা অফিসে যেতে পারছেন না, তাদেরকে প্রচণ্ড হয়রানি করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে। বলা যেতে পারে ডাক্তার মানিক সাহার ডাক্তার মানিক সাহার টিম, প্রশাসনিক কর্মচারীরা, আধিকারিকরা এই দুর্বৃত্তনার শিকার হচ্ছেন। তার পাশাপাশি তারাও তাদের মাধ্যমে রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন আধিকারিক এবং অন্যান্যদের কাছে লিখিত বক্তব্য পাঠিয়েছেন কয়েকটি ব্লক থেকে।
তার প্রেক্ষিতে জেলা শাসক বা জেলা নির্বাচন আধিকারিকরা কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটা সময় বলবে। আমরা কয়েকটি ক্ষেত্রে বলতে পারি যে এই সময়ের মধ্যে পিসিসি সভাপতিও ডিসিপির কাছে গেছেন, তার অভিযোগপত্র জমা দিয়েছেন। কংগ্রেসের তরফে রাজ্য নির্বাচন কমিশনারকেও চিঠি দেওয়া হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে। এই কয়েকটি বিষয় বোধহয় খুব এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ। সিপিআইএমের নেতৃত্ব লিখিত বক্তব্য পাঠিয়েছেন নির্বাচন কমিশনে, সেখানে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দাবি করা হচ্ছে। আমরা একবার শুনি কংগ্রেসের নেতৃত্ব কি বলছেন। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হয়েছে। গত কাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের আরওর অফিস থেকে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ফর্ম তোলার উদ্দেশ্যে যারা যাচ্ছে, দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন ধরে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসে সর্বদলীয় মিটিং। হ্যাঁ বলুন। আমি বিলোনিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে ওরা যেসব কাজগুলি করছে, গুন্ডাগিরি করছে, এটা করে কোনো লাভ হবে না। যদি মোটামুটি হয় ওরা লাগতে হবে, ওরা কিনবে, ওরা কিনবে। আর নির্বাচন কমিশনকে বলছি প্রত্যেকটা ব্লকের আন্ডারে 100 মিটার দাবি করার জন্য। আপনারা বলুন। দাবি করা যাতে দুর্বৃত্তরা এখানে কিডন্যাপ করতে পারে। নমস্কার, কে বলছেন? দলীয় মিটিং এবং পঞ্চায়েতে দলীয় সভার আমাদের কর্মীরা যখন সেখানে সমবেত হচ্ছে বা মিটিং থেকে বেরিয়ে আসছে, বিভিন্ন ঘটনায় শাসক দলের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হচ্ছে। শাসক দলের ছত্রছায়ায় থেকে বিভিন্ন সমাজ বিরোধীরা বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বের উপর হামলে পড়ছে। সর্বদলীয় মিটিংয়ে গেলে সেখানে আক্রমণ করা হচ্ছে, বাইক ভেঙে দিয়ে তাদের উপর আক্রমণ করে মারধর করা হচ্ছে। আজকেও নমস্কার। হ্যাঁ বলুন। আমি একটা বিষয় শুধু বলতে চাই এটাই যে গত পঞ্চায়েত নির্বাচনে 96% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতল। মোট কথা হলো যে মানুষের ভোট ছাড়া জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার কারণে তাদের দায়বদ্ধতা জনগণের প্রতি নেই, যার বাস্তব চেহারা এই ত্রিপুরা রাজ্যে 5 বছর পর আমরা গ্রামে গঞ্জে প্রতিটা ব্লক এলাকায় লক্ষ্য করতে পারছি। রাস্তাঘাটের বেহাল অবস্থা, জল নিকাশি বেহাল, পানীয় জলের অবস্থা বেহাল। ত্রিস্তর পঞ্চায়েতের যে কাজের ধারাবাহিকতা ছিল এর আগে সমস্ত কিছুকে দুলিশ্বাস করে দিয়েছে। বিজেপি হাড়ে হাড়ে টের পাচ্ছে যে মানুষের ভোটে নির্বাচিত পঞ্চায়েত হয়নি, জেলা পরিষদ হয়নি, পঞ্চায়েত সমিতি হয়নি। নতুবা এই ধর্মনগরের চিত্র আপনারা দেখাচ্ছেন, এই ধর্মনগরে 2024 সালের লোকসভা নির্বাচনে সদ্য মাত্র মাস দিয়ে হলো এই নির্বাচনে প্রায় 80 থেকে 82% ভোট শাসক দল পেল। কিভাবে পেল এটা সবাই জানেন, সরকারি হিসাব তো তাই বলে। এরপরেও 82% ভোট পাওয়ার পরে জনগণের প্রতি তাদের আস্থা নেই। এই আক্রমণ, বিদ্যুতি, ভয়, এটা কিসের প্রমাণ হয়? আসলে লজ্জা বলতে একটা জিনিস যদি থাকতো, আমি জানি না কিন্তু জগন্নাথের মতো প্রশাসন কি জানে না, বুঝে না, সব কিছু তারা বুঝে, সব কিছু জানে। এর পরে দাঁড়িয়ে আজকে যে অবস্থা, আমি আপনাকে বলতে পারি নির্দ্বিধায়
এই আক্রমণ বিচ্যুতি কিন্তু এই নির্বাচনে 24-এর পঞ্চায়েত নির্বাচনে করবে, ঠিক আছে, কিন্তু জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, বিরোধী দলগুলি যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, যে পঞ্চায়েতগুলি আমরা লক্ষ্য করছি, এটা কিন্তু পার পাবে না। এবং আমি এটা হলফ করে বলতে পারি, বিজেপির শুভবুদ্ধি সম্পন্ন অধিকাংশ যারা শান্তিপ্রিয় জনগণ, বিজেপি দলের যারা এমন আছেন নেতা কর্মী, তাদের অধিকাংশের মতামত যে না, এইভাবে চলতে দেওয়া যায় না, এটা ঠিক না, সব লিচু দিতে পারছে। আমি আপনাদের মাধ্যমে শুধু এটাই বলতে চাই, যদি কোনো বিজেপির শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বরা বক্তব্য শোনেন, কত উলঙ্গ করবেন গণতন্ত্রকে, একটু রেহাই দিন ত্রিপুরাকে। আগে ত্রিপুরাটাকে মানুষ দেখেছে কংগ্রেসের আমল, বামফ্রন্টের আমল, ছিল না, এমনটাই ছিল না। প্লিজ প্লিজ আপনাদের কাছে, শাসক দলের কাছে এই অবস্থাটা বন্ধ করুন, নতুবা তার প্রায়শ্চিত্ত কিন্তু একদিন করতে হবে। কারণ 25 বছর পরেও কিন্তু এই প্রায়শ্চিত্ত মানুষ করবে, কিন্তু আপনাদের ক্ষমা করবে না। এটাই আমার বক্তব্য, বড় আক্ষেপের সঙ্গে বললাম। এবং এই সময়ের মধ্যে রাজ্যের জেলা শাসকরা অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকরা বিভিন্ন জায়গায় টহলদারি জারি রাখান, রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন জায়গায় পুলিশ টিম পাঠানো ইত্যাদির কথা বলা হলেও কার্যত নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হবে সেটা সময় বলবে। তবে আপাতত রাজ্যের বিভিন্ন জায়গায় যেসব ঘটনাগুলো ঘটছে তার নিরিখে আরক্ষা প্রশাসন, রাজ্য নির্বাচন কমিশন কতটা আন্তরিকতার সঙ্গে কাজ করবে, জনগণের অভিযোগ মূলে কি পদক্ষেপ গ্রহণ করবে সেগুলো সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।